তার কথা কেন, ওর কথাও তো শুনলেন আপনি, বাড়ির কথা। এটা রাগ করে অনেক সময় অনেকেই অনেক কিছু বলে। ঠিক আছে, আমি ওর আম্মুর একটা স্টেটমেন্ট শোনাই, যেটা ওর আম্মু কোর্টে বলেছিল। লাইলা, একটা মানুষের শুরুটাই যদি হয় অনেক কিছু দেওয়ার মধ্য দিয়ে, ধরেন আপনি আপনার বয়ফ্রেন্ডকে প্রতিদিনই কিছু না কিছু দেন এবং সে কারণেই আপনার বয়ফ্রেন্ড আপনার প্রতি ফলিং করেছে, তাহলে সেই বয়ফ্রেন্ড একসময় আপনার কলিজাও চাবে। কজ আপনি তাকে সেভাবেই বড় করেছেন। আমি তাকে সেভাবেই, তাকে কষ্ট দিতে চাইনি কখনো। তো দিয়ে দেন, এখনো দিন না। এখন তো আমার কাছে তো নাই, পাবেন তো একদিন। তো আপনি শান্ত করেন, ওকে? আমরাও একটু শান্ত হই, আমাদের সোশ্যাল মিডিয়াতে এত কিছু দেখার দরকার নেই। এটা এই ভয়েস রেকর্ডটা আপনাকে আমি শোনাবো, এটা আপনার শুনতে হবে, আপনি শুনেন। বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি টোটালি একটা ট্র্যাপের মধ্যে পড়েছিলাম, এটা আপনাকে শুনতে হবে, এটা আপনি শুনেন। আপনি সম্প্রচার করবেন কি? না, অফ কোর্স। আপনি আমি আজকে সবচেয়ে বৃহত্তম ভিডিও তৈরি করব, জনগণ দেখুক আর না দেখুক, আমি করব এবং আমি প্রচার করব। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে, বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইবো, আর তোর আমি কেতকুলি তলে লেলে আঁকুন, এমনই আগে কেতকুলি তলে লিয়া, তা কেতকুলি তলে লেলে তোর আঁকুন, আমার এই বাড়িটা করে দিল। এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো। আপনারা শুনছেন সবাই। এই কারণে তখন আমার আই ফেল যে এটা তো উনি পাবলিকলি আসছে বলেছেন, বলেছেন। তো আমি কখন বুঝতে পারলাম ডকুমেন্টটা ফেক, সেটা হচ্ছে 2023। কোন ডকুমেন্ট? ম্যারেজ ডকুমেন্টটা ফেক। এটা ফেক? জি, এটা একদম পুরোপুরি ফেক ছিল। কাগজটা ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এটা ফেক। ঠিক আছে, কিন্তু আই থিংক একটা রেজিস্ট্রি করা হয় সরকারিভাবে, সেই রেজিস্ট্রি পর্যন্ত যায়নি। আচ্ছা, এখন এই ফেকটার পিছনে দায়ী কি আপনি নাও? আমি তো কাগজ চেয়েছি, বিকজ আমার সাবমিট করতে হয়েছে। কিন্তু ও যদি বলে যে কাগজ আপনি করছেন ফেক, কাগজ আমি কেন করব? মানে এটা প্রুভেড, এটা আলটিমেটলি আদালতে হয়তো প্রুভ করবে, কিন্তু এটার জন্য বোধহয় আপনি একটা মামলা করেছেন তার এগেইনস্টে, রাইট? আমি মামলা করেছি। সেম মামলা তো ও করতে পারে। ও করলো না কেন? কি শুরু করছেন রে ভাই আপনারা। যাই হোক, ওকে ফাইন। তারপরে কি হলো, আপনি বুঝলেন কিভাবে ফেক? ও করলো না কেন সে প্রশ্ন আমারও আছে। যাই হোক, হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমি যখন ডিসেম্বর 2023-এ যখন আমাকে এসে ওই যে রাস্তার ভিতরে গাড়ির নিচে ফেলে সে করতে চাইলো 2023-এ, হ্যাঁ 2023 কেন করতে চেয়েছে? যেটা হয়েছে যে তার বন্ধুদের সাথে সে আবার নাইট ক্লাবে যেতে চেয়েছে, এন্ড আমি ওকে বলেছি যে, সুন্দর করেই বলি, বন্ধুরা সকাল থেকে বাসায় ছিল, বাসায় তারা মদ খেয়েছে, কিন্তু আমি অফিসে আমি খবর পেয়েছি হচ্ছে কাজের লোকের থ্রুতে যে তারা এটা করতেছে। আপনার বাসায় যেখানে আপনার দুইটা বাচ্চা আছে সেখানে বন্ধুদেরকে নিয়ে মদ খাচ্ছে। তো আমি এই জিনিসটা খুব পজিটিভলি নেইনি, খুবই নেগেটিভলি, যে কারণ এতটা খারাপ স্টেজে চলে আসছে জিনিসটা। তো আমি তাড়াতাড়ি যখন বাসায় চলে আসছি, বাসায় আসার পরে সে ওই ওই আদিফ হাসানের জন্মদিন ছিল, আরেকটা ভাইয়ের ওখানে দাওয়াত ছিল, এগুলো করে আমরা রাতে যখন বাসায় আসলাম, তো তখন ওই দুইটা বন্ধু যে দুটা সকালে ছিল, তারা আবার বলছে যে চল মিরপুরে চল মদ খেতে যাব। তো আমি তখন বললাম যে যেও না, তোমরা তো সারাদিন বাসায় এটা করেছো, তো এটাতে সে খুব মানে রিয়্যাক্ট করা শুরু করলো, নেগেটিভ রিয়্যাক্ট করা শুরু করলো। রিয়্যাক্ট করার একটা পর্যায়ে সে বললো যে আমি যাবই। তখন আমি বললাম যে তাহলে তুমি বাইক নিও না, তুমি গাড়ি নিয়ে যাও, আমি গাড়িতে বসে থাকবো, তোমার খাওয়া শেষ হলে আমি গাড়ি ড্রাইভ করে নিয়ে আসবো, কারণ ততক্ষণ আমাদের ড্রাইভার চলে গেছে। তো ওই গাড়িতে উঠতে যাব তখন সে নেমে দেখে যে ওর ওই যে দুইটা বন্ধুর সাথে যাওয়ার কথা, সেই দুইটা বন্ধু গ্যারেজে নাই। তো তখন ও চিন্তা করলো যে মনে হয় লায়লা ওদেরকে টেকনিক্যালি সরিয়ে দিয়েছে। তো বলছে ওরা কোথায়? তো আমি বললাম ওরা তো আছে কোথাও, আমার সাথে তো কথা হয়নি ওদের সাথে। তো ও আমার গাড়িতে বসেই সে একজনকে কল দিল। কল দেওয়ার পরে বলে কি যে তোরা কোথায়? তোরা বলে কি যে আমরা এই বাসার সামনের গলিতে। তো বলি গলিতে কেন, গ্যারেজে নাই কেন? তো ওই বন্ধুটা বলে বসলো কি যে লায়লার ভয়ে গ্যারেজে আসি নাই, যদি লায়লা রাগ করে। এবং এই কথাটা শেষ না হওয়া মাত্রই সে আমাকে হিট করে এবং হিট করতে 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 সে ইয়েতে নিয়ে যায়, মানে যেটা বলে ফ্লাইওভারের নিচে ডিএইচএস এর পাশে একটা বাইপাস রোড, সেখানে বাসা থেকে হিট করতে করতে আপনাকে ওখানে নিয়ে গেছে। কিভাবে বাসা থেকে বের করলো কিভাবে? গাড়িতে তো তখন আমি। আচ্ছা। এবং তার মোবাইল দিয়ে এমন ভাবে মেরেছে যে তার 13 Pro Max ভেঙে গেছে।
মানে এমন এত জোরে হিট করেছে। এবং ওইখানে নিয়ে যাওয়ার 13 Pro পরে Max কিন্তু অনেক শক্তিশালী অনেক একটা ফোন। শক্তিশালী, এবং মোবাইলটা কিন্তু ওখানে ভেঙে গেছে, এবং ভেঙে গেছে। তারপরে ওই বন্ধু দুইটা কিন্তু মরে দাঁড়িয়েছিল, তারাও দেখছে যে আমাকে এইভাবে করে চুলের এক হাতে মুঠি ধরে, হ্যাঁ, সে এক হাতে ড্রাইভ করে ওইভাবে করে আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই জায়গাটা, বেশি দূর না, খুব কাছেই। তো ওখানে নিয়ে যে ও যেটা করলো যে সে আমাকে তো ওখানেই আমি 999 কল দেওয়ার চেষ্টা করলাম, যে 999 কল দেওয়া, কিন্তু 999 না, যে কার সাথে কথা বলবেন কি বলবেন, একটা লেন্দি প্রসেস, যে ওই সিচুয়েশনে ওটা আমি ওই সিচুয়েশনে ওইটা আমার মানে আমি ইয়ে করতে পারতেছিলাম। Why don't you shout? গাড়ি থেকে বের। চিৎকার, তখন অলমোস্ট 12টা বাজে, এবং তখন ওই জায়গাটা It's an army area. হ্যাঁ, কিন্তু ওটা বাইপাসে, মানে ওটা হচ্ছে গেটের বাইরে। ওকে। তো কিছু দু একটা গাড়ি গেছে, কিন্তু তারা না আমার চিৎকার শুনে গাড়ি থামায়নি, কেউ থামায়নি। আমি বলছি যে হেল্প করো বা এটা সাহায্য করো, ততক্ষণে ওর বন্ধুরাও ওই জায়গাটায় আসছে, এবং বন্ধুদেরকে আমি চিৎকার করে বলতেছি যে তোমরা ওকে থামাও, ও কি করতেছে। তো ওই মোমেন্টে আমি একটুখানি লাইভে চলে যাই, একটুখানি যে হেল্প যাওয়ার জন্য, তারপর লাইভটা সে বন্ধ করে দেয়। তখন ও আমাকে গাড়ি থেকে নামায়, চুল ধরে গাড়ি থেকে নামায়, গাড়ির নিচে ফেলে দিয়ে সে ড্রাইভ করে যেতে চায়। তো ওই এই প্রথম আপনার ফেসবুকে মানে হচ্ছে আপনাদের কনজুগাল লাইফ নিয়ে একটা ব্যাড বাজ দেওয়া, আপনি দিলেন সেটা প্রথম? হ্যাঁ, কারণ যে লাইভটা অন করলাম তখন আপনি তো শুরু করলেন। আমি শুরু করেছি। ওকে, ফাইন। হ্যাঁ, তাহলে ওর কথা সঠিক আছে যে ও বলেছিল যে হ্যাঁ ও শুরু করেছে। হ্যাঁ, আমি শুরু করেছি, আপনি লাইভে আমি শুরু করেছি বিকজ হচ্ছে যে আমি 999 তখন কল দিতে চাচ্ছিলাম, আমি তার বন্ধুদেরকে বলেছি, এবং আমার পাশ দিয়ে 2-4টা গাড়ি গেছে, সবাইকে আমি আই ওয়াজ ইন এ ভেরি ব্যাড সিচুয়েশন। আপনি যে বললাম না যে না, আমি দেখেছি আপনাদের ওই সময় আপনাদের কিনা অনেক আলোচনা হচ্ছিল, তারপরে আপনারা প্রচুর ইন্টারভিউ ফেস করেছেন, আপনারা দুজনই ফেস করেছেন, এবং কোথাও আপনারা বলেন নাই আপনাদের মধ্যে সম্পর্কটা কি, তখনও বলেন নাই? না, তখনও বলিনি। কেন বলেননি? তখনও আমরা ফেসবুকে বলিনি, বাট পার্সোনালি যারা ওখানে ইন্টারভিউ নিয়েছে তাদেরকে আমরা পার্সোনালি বলেছি। কেন তারা পার্সোনালি রাখবে বিষয়টা? মানে এত ইম্পর্টেন্ট একটা বিষয়টাকে এতগুলো মানুষ মিলে পার্সোনাল রাখা যায়? রেখেছে, এবং ইভেন আজকে যেই সাংবাদিক ভাই আমার সাথে এসেছেন। ও, আপনার সাথে সাংবাদিক এসেছে? কিসের, কোন পত্রিকার? উনি একটা পত্রিকার সাংবাদিক। প্রিন্সের একটা অভিযোগ হচ্ছে আপনি এইসব অখ্যাত অনেক সাংবাদিককে নিয়ে ঘোরেন। আসলে ওনারা সাংবাদিক বলবো না, যেটা হয়েছে যে সাংবাদিকতার বাইরেও যখন আপনি যেটা বললেন যে পার্সোনালি বলেছেন কিনা, তো এমন কিছু আছে যে, কিন্তু সাংবাদিক কেন আপনার সাথে আসবে? মানে এটা তো একটা ব্যক্তিগত সম্পর্ক পর্যায়ে চলে গেল। আবার দেখলাম আরেক ভাই আছে, সে হচ্ছে আপনার পাশে বসে আপনার সম্পর্কে বলছে যে আপনি অনেক ভালো টেক কেয়ার করতেন প্রিন্সকে। মানে এরা এতটা ইন্টিমেট হয় কি করে আপনাদের ফ্যামিলির ব্যাপারে? মানে আমার কোয়ারি হচ্ছে কি, মানে আত্মার সম্পর্ক বলেন, যে একটা ভালো সম্পর্ক বলেন, সেটা গুটি কয়েক মানুষের সঙ্গে হয়, সেটা তো এত স্প্রেড আউট হতে পারে না। এত স্প্রেড আউট হতো না যদি তার ইয়ে না থাকতো, বিকজ সোশ্যাল মিডিয়াটা তার এখতিয়ার, আমার না। হ্যাঁ, আমি অন্য কিছু করি, আমি সোশ্যাল মিডিয়া পার্সন না। এখানে সব পরিচিত লোকজন তার থ্রুতে আমার সাথে পরিচয় হয়েছে, আমি ডাইরেক্টলি তাদের সাথে কোনোভাবে পরিচিত না, তারা সবাই তার। ওই লাইভের পরে কি হলো? লাইভের তখন পর্যন্ত কি আপনি কোনো মামলা করেছেন ওর নামে? হ্যাঁ, লাইভের পরে যেটা হলো যে আমি পুলিশ থানায় গেলাম, 999 কল, পরবর্তীতে সে যখন আমাকে রাস্তায় এরকম করে ফেলে রেখে আমার গাড়ি নিয়ে চলে গেল, তো তখন আমি 999 কল দিলাম, এবং 999 আমাকে থানার সাথে যোগাযোগ করিয়ে দিল। থানার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার পরে কন্টিনিউয়াস কমিউনিকেশনে ছিল যে আমি ঠিকমতো বাসায় পৌঁছাতে পেরেছি কিনা, এবং আমার গাড়িটা কোথায়। মামলাটা কতদিন পরে হয়েছে? নাকি তখন? মামলাটা যেটা পরের দিন ওনারা আমাকে সাজেস্ট করলেন যে থানায় এসে একটা অভিযোগ লিখে দিতে। সো আপনি কি এই স্ম্যাশড একেবারে চেহারা নিয়ে আমি থানায় গেছি? তার আগ পর্যন্ত কোথাও গিয়েছেন, কোনো মেডিকেলে গিয়ে রিপোর্ট নিয়েছেন? হ্যাঁ। সো এটা 2023 সালে আপনি অ্যাটেম্পট টু মার্ডার একটা মামলা করেন ওর নামে। তার ভাই, তার আম্মু সবাই আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করলো যে দেখো ভুল মিনিমাইজ করো, এবং আমরা দেখলাম দেশের বাইরে থেকে শান্তি সাহা আসলো, আরো অনেকে আসলো। শান্তি সাহার ব্যাপারটা কন্টেন্ট ছিল শান্তি সাহার ব্যাপারটা। লায়লা, সিরিয়াসলি কন্টেন্ট থাকুক, বাট আপনাদের ব্যক্তিগত বিষয়গুলো কেন কন্টেন্টে যাবে? স্যান্ডি সাহার আগেই এটা মিউচুয়াল হয়ে গেছে, হোক, কিন্তু এইগুলো নিয়ে নাটক কেন হবে? আপনি বুঝতেছেন আপনি কি করতেছেন? মানে ও বুঝে নাই, বুঝলাম যে ওর কন্টেন্ট বেচে খাইতে হয়, কিন্তু আপনার তো কন্টেন্ট বেচে খেতে হয়। তো আপনি এগুলো কেন প্রশ্রয় দিচ্ছেন? আপনি যদি ওকে বিয়ে করে থাকেন, আপনি যদি হাজবেন্ডই মানে, আপনি ও যা করতেছে আপনি পাশে বসে বসে সবকিছু তাল দিয়ে যাচ্ছেন। আচ্ছা, তো আমি লায়লা প্লিজ, আমার কথা হচ্ছে না, আপনি শেষ করবেন, আপনার তো এগুলো যুক্তিতে আসতে হবে। মানে আমরা তো আসলে এই গল্পের মধ্যে দিয়ে একটা মেসেজ নেওয়ার চেষ্টা করব। ডেফিনেটলি এখানে ভুল একজনের আছে, দুজনের আছে, সেটা অ্যাড্রেস করা উচিত। আপনাদের সম্পর্ক মিউচুয়াল হয়ে গেছে, তারপর আপনারা জাতিকে দেখাইলেন যে আপনাদেরকে মিউচুয়াল করার জন্য দেশের বাইরে থেকে একজন। আমরা কেউই দেখাইনি। তো
তো তাহলে ও তো আমিও- দেখাইলো আমিও- প্লাস বাংলাদেশে একটা ছেলে, যে ছেলেটা হচ্ছে সেও কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের দুজনকে ম্যাচ করে দিল পাশাপাশি হ্যাঁ, বসায়া, সেটা- পরবর্তী তাকে সেটা নিয়েও আমরা একটা করি। স্ক্যান্ডাল বের হলো শান্ডিশার সঙ্গে। তো এগুলা কেন সিরিজ অফ এটা যেটা আমি আপনাকে ক্লিয়ার করি স্টেপ বাই জি। স্টেপ, সেটা হচ্ছে এগুলোর যে- মধ্যে আপনি ছিলেন? হ্যাঁ আমি ছিলাম এবং সেখানে আপনি তো এগুলো যে হয়তো নাটক হচ্ছে, তো আপনি না, আপনি সেটা তাকে, হয়তো আপনি আমাকে দেখেছেন যে তখন আমি উন্ডেড, তখন আমি অলরেডি উন্ডেড, তখন আমার চোখ আপনারা সরাসরি এসে বললেই পারতেন যে ফাইন উই হ্যাভ বিন ম্যাচড, লাইক আমাদের মধ্যে এরকম ছিল, আমরা এটা মিউচুয়াল করে ফেলেছি। কিন্তু তা না করে এটাকে এত নাটক করে এত কন্টেন্ট কেন ক্রিয়েট করা হলো, ফেক কন্টেন্ট? আপনি যেটা দেখলেন কন্টেন্টটা, সেটা তখনও আমরা মিউচুয়াল করে ফেলিনি। আপনি একটু আগে বললেন যে এটা না, না, মিউচুয়াল করার আমি পরে। বলছি, জি, যখন আমি অভিযোগটা দিয়ে এসেছি, তখন সেই রাতেই যে সেটা মামলা হয়ে গেছে সেটা আমার কাছ পর্যন্ত পৌঁছাতে পারেনি। বিকজ হচ্ছে আমার তখন আমি সবার ফোন পাচ্ছিলাম দেখে আমি ফোনটা প্রাইভেট করে দিয়েছি, যে শুধু কন্ট্যাক্ট নাম্বারগুলোই আমার সাথে যোগাযোগ করতে পারবে। জি। তো ওই রাতেই সে জানতে পারে যে একটা মামলা হয়ে গেছে। হ্যাঁ, তো একটা মামলা হয়ে গেছে এবং একটা মামলা হয়ে যাওয়ার পরে তখনই সে কমিউনিকেশন শুরু করে এবং ওই ভাইকে দিয়ে কমিউনিকেশন শুরু করে। তার আম্মু আব্বু চলে আসে, তার আম্মু আব্বু যোগাযোগ করে, আমাকে বোঝানোর চেষ্টা করে যে না এরকম ঠিক আছে, ঠিক হবে, ওর মাথা গরম। ওই যেটা ওর আম্মু বলেছে যে দুজনই ঝগড়া করে, দুজনেরই মাথা গরম, এটা সেটা আমি কোনোভাবেই তখন করব না। শেষ পর্যন্ত যেটা আপনারা কন্টেন্ট দেখলেন, তখনও আমরা একসাথে এক বাসায় থাকা শুরু করি না। সে তার ওইখানে, তার মানে ওরা আপনাদেরকে মিলমিশ করে দিয়েছে? না, ওরা আমাদেরকে মিলমিশ করেনি। ওরা ওখানে, ও ওই ভাইয়ের বাসায়ই রয়ে গেছে, আমি আমার বাসাতেই রয়ে গেছি। তখন সামহাও যখন সে একটা টাইমে রিয়েলাইজ করছিল যে মামলাটা আসলে উঠানো দরকার, ওর আম্মু ওকে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে যে তুমি কি দরকার, ওগুলো ঠিকঠাক করে ফেলো, মামলা তুলে ফেলো। হ্যাঁ, আমি তো তখন খুবই অ্যানয়েড এবং সেই মামলা করতে যেয়েই কিন্তু জিনিসটা ধরা পড়েছে যে আমার যে বিয়ের একটা সার্টিফিকেট আছে সেটা আসলে ফেক। কিভাবে বুঝলেন আপনি? সেটা হচ্ছে যে আমি যখন অভিযোগটা লিখতে যাই, অভিযোগ লিখতে যাই, তো তখন আমি বলেছিলাম যে স্বামী আমার স্বামী আমাকে এরকম করেছে। তো আমাদেরকে তো সবাই মোটামুটি তখন চিনে গেছে। বলছে আপনারা তো কোনোদিন স্বামী হাজব্যান্ড ওয়াইফ এরকম কোনোদিন বলেন না। তারপরে বললাম যে না, আমাদের আসলে আমরা প্রকাশ করি না, বাট আমাদের উই হ্যাভ ভ্যালিড ডকুমেন্টস। তো ভ্যালিড ডকুমেন্টস আমাদেরকে দেখান। তো ওখানে তখন যিনি ওসি ছিলেন, উনি সামহাও জিনিসটা বিলিভ করতেছেন না। উনি বলেন যে আমি করব, ক্ল্যারিফাই করব জিনিসটা, মানে চেক করব। হ্যাঁ, আমি চেক করব জিনিসটা। তো উনি পরে চেক করে উনি বললেন যে কথাটাই বললেন যে এখানে যে কাজীর স্বাক্ষরটা আছে সেই কাজী 2 বছর আগে মারা গেছেন এবং কাগজটা ঠিক আছে কিন্তু রেজিস্ট্রি হয়নি। সরকারি রেজিস্ট্রি বলতে মনে হয় কোনো একটা ব্যাপার আছে। ডেফিনেটলি এটা আইন অনুযায়ী বিয়ে হয় না। সো এটা হয়নি, এটা ফেক। আপনি হাজবেন্ড ওয়াইফ তো লেখার দরকার নেই, আপনি এটা লিখতে পারেন না। তাহলে আপনি কি লিখলেন? আমরা ওটা লিখলাম যে পরিচয়ের সূত্র অনুসারে বিয়ের কথাবার্তা পাকা হওয়াতে উনি আমাদের বাসায় এসে উঠেন পরবর্তীতে, এইভাবেই তখনই আমার একদম একটা বড় একটা হলো যে এটা কি, এটা প্লাস অ্যাটেম্পট টু মার্ডার একটা মামলা। হ্যাঁ। তো মিউচুয়াল হলো কিভাবে? তারপরে মা বলল যে তাতে কি হয়েছে, তোমরা তো দোয়া পড়ে হয়েছো, হ্যাঁ করে নেওয়া যাবে রেজিস্ট্রি, এটা তো কোনো ব্যাপার না, যে কোনো কারণে ভুল হয়ে গেছে, ভুলভাল হয়ে গেছে, আমরা তো আসলে বুঝি নাই, ও আসলে বুঝে নাই, তুমি তো জানো ও তোমাকে কত ভালোবাসে, তুমিও ওকে অনেক ভালোবাসো, এই ধরনের ব্যাপার স্যাপার করে বলে যে এটা তো কোনো ব্যাপার না, কাগজ তো কোনো ব্যাপার না, এমন অনেক আমাদের বিয়ের তো কোনো কাগজই নাই। তখন আমরা মিউচুয়াল, তখন ওদের আব্বু আম্মু নিয়ে আসলো, আমরা নর্মাল খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি টিভি দেখছি নর্মাল। তো তখনও মামলার চার্জশিট হয়নি ওর এগেনস্টে এবং কিছুই হয়নি, ওকে কেউ ওয়ারেন্টও জারি হয়নি, কোনো চার্জশিট হয়নি, কোনো ইনভেস্টিগেশন হয়নি, আমার বাসায় কোনো পুলিশ আসেনি, কিছুই হয়নি। তো তারপরেও আমি ওসি সাহেবকে ফোন করলাম, যেহেতু আমরা ঠিক হয়ে গেছি, ওসি সাহেবকে আমি ফোন করে জানালাম যে স্যার এরকম আসলে আমি মামলাটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না। তো উনি বললেন যে ঠিক আছে, উনি এতটুকু ঠিক আছে বললেন যে যেহেতু একটা অভিযোগ করেছেন, এটার একটা প্রসেস আছে, এটা ক্লোজ বললেই ক্লোজ হবে না, এটার প্রসেস আছে, আমি আয়োকে বলে দিচ্ছি। তো এর মধ্যে কি হলো, 2-3 মাস পার হয়ে গেল। 2-3 মাস পার হয়ে যাওয়ার পরে আমাদের বাসায় একটা কোর্টের কাগজ আসলো। তো সেখানে দেখা গেল যে তাকে করে কি জানি বলে, তাকে আসামি করে একটা মামলা দায়ের হয়েছে এবং ওইটা অমুক তারিখে হাজিরা আছে। তো সে তার পরিচিত লয়ার বন্ধুকে বলল যে বন্ধু
তুমি কোর্টে যাও, কোর্টে যেয়ে তুমি ইয়ে করো, মামলাটা ক্লোজ করার ব্যবস্থা করো, কত টাকা লাগবে? তো বন্ধু বলল যে 5,000 টাকা পাঠাই দাও। তো 5,000 টাকা পাঠাই দিল, কিন্তু তার বন্ধু কি করলো আমি জানি না, আর কোনো আপডেট আমি জানি না, বাট আমি বুঝতেছি হি ইজ টেকিং কেয়ার অফ ইট। তারও পরে 1-2 মাস পরে আরেকটা চিঠি আসলো, আরেকটা হাজিরা দেওয়ার চিঠি আসলো। তো তখন আমি বললাম, তুমি না তোমার বন্ধুকে বললে, লয়ার বন্ধুকে বললে যে উঠায় নিতে, তাহলে আবার আরেকটা হাজিরা কিসের জন্য? তো ওই ভাইয়াটার কাছে সে অ্যাডভাইস চাইলো যে ভাইয়া, আমার বন্ধুকে তো দিয়েছিলাম, কিন্তু মনে হয় কেসটা ক্লোজ করতে পারিনি, আপনার কি পরিচিত কোনো লয়ার আছে কিনা? তো ভাইয়া বললো ঠিক আছে তুমি আসো। তো ও গেল না, আমাকেও নিয়ে গেল, একা যাইনি, আমিও সাথে গেলাম, যে লয়ারের সাথে কনসাল্ট করলাম। কনসাল্ট করার পরে কি হলো, লয়ার বললো যে আগে এটা, যেহেতু এটা অনেকটু প্রসেস হয়ে গেছে, তোমাকে আগে জামিন নিতে হবে, তারপরে আপোসনামা করতে হবে। সো আমার ফিস হচ্ছে এত টাকা পেমেন্ট, এত তুমি দিয়ে রাখো, আমি কাগজপাতি সব তুলে রেখে নিয়ে আসবো, কিন্তু তোমাকে কোর্টে যেতে হবে। আপনাকে না, মামুনকে কোর্টে যেতে হবে জামিন নেওয়ার জন্য। তো যেই দিন আসলো সেদিন ও বললো কি, ভাইয়াকে ফোন করে বলো যে আমি যেতে পারবো না, কি আর হবে, নিজেই একসময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি বললাম যে তুমি তো টাকা পয়সা দিলা কাগজপত্র তোলার জন্য, এটা সেটার জন্য, আর লয়ারের অ্যাপয়েন্টমেন্ট নিলা, তোমার যাওয়া উচিত। তো সে সেটা ইগনোর করলো। ইগনোর করার কারণে যেটা হয়েছে আমি কিন্তু জানি না, পরবর্তীতে একটা লং ডেটে একটা ডেট পড়েছে, নেক্সট ডেটে, এবং তখনও তার জন্য কোনো ওয়ারেন্টি ইস্যু হয়নি। তো এর মাঝখানে কি হলো, তার একজন এখন যিনি, মানে এখন না, প্রিভিয়াস যিনি বিজনেস পার্টনার, তার সাথে একটা বিজনেস দেওয়ার প্ল্যান ছিল। তো তখন অলরেডি দেখা গেছে যে কে এই পার্টনার, মেল অর ফিমেল? ফিমেল না, মেল বিজনেস পার্টনার। সো আমাদের বাসায় উনি এসেছিলেন, আমাদের বাসায় আসার কারণে না, কিন্তু আমার একটা প্রশ্ন আপনি এড়িয়ে গেছেন অথবা ভুলে গেছেন অ্যান্সার করতে, সেটা হচ্ছে যে আপনাদের মিউচুয়াল করে দিল কি শান্ডি সাহা? না, তাহলে ওরা কেন ক্রেডিট নিল? শান্ডি সাহা প্লাস হচ্ছে যে আরো একটা বাংলাদেশি একটা যে ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, ওটা এসেছে, ওরা জাস্ট একটা গল্প, বাট তারাও অনেক পরে আমাদের মিউচুয়াল হয়েছে। তখন মিউচুয়াল হয় না? তখন আমরা কিন্তু, আমি ওই ভাইয়ের বাসায় গিয়েছিলাম, কিন্তু তখনও সে আমার কাছে আসেনি বা আমি তার কাছে যাইনি। আমরা ওখানে একটা অকেশনে ছিলাম, অকেশন শেষ করে আমি আমার মতো চলে আসছিলাম, তখনও আমাদের মিউচুয়ালটা হয়নি। আপনি, আমার কথা হচ্ছে যে আপনাদের একটা ব্যক্তিগত বিষয়, আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এই মিউচুয়াল করার ব্যাপারটা নিয়ে আপনি ওর সাথে বসলেন সোশ্যাল মিডিয়াতে? আমি বসিনি আসলে। না, আপনি বসছেন তো, শান্ডি সাহার সাথে বসছেন, প্লাস হচ্ছে আরো যারা কন্টেন্ট ক্রিয়েটর ছেলেদের সাথে বসছেন তো, প্রিন্স মামুন, আপনার দুজন। ওইটা ছিল একটা বার্থডে প্রোগ্রাম, আপনাদেরকে মিল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিকজ কন্টেন্ট হয়েছে তো। হ্যাঁ, ওইটা ছিল একটা বার্থডে প্রোগ্রাম, এবং বার্থডে প্রোগ্রামে ওরা গিয়েছিল অ্যাজ এ গেস্ট, এবং গেস্ট হয়ে ওরা এরকম করার চেষ্টা করছিল, যেটা তখন ওরা ভিডিও, একটা দুটো না, কিন্তু অনেকবার হয়েছে। হ্যাঁ, একবারই। আমার প্রসঙ্গটা হচ্ছে লায়লা, হিট অফ দ্য মোমেন্টে আমরা জীবনে অনেক কিছু করি, হিট অফ দ্য মোমেন্টে কোনো লজিক নাই। আপনার গায়ে হাত তুলেছে, আপনার কাছে মনে হয়েছে আপনার হাজব্যান্ড আপনার সাথে অন্যায় আচরণ করছে, আপনি কোনোভাবেই মাথা ঠিক রাখতে পারেননি, আপনি লাইভে চলে গেছেন, আমি মেনে নিলাম এটা হিট অফ দ্য মোমেন্ট, কিন্তু বাকিগুলো তো হিট অফ দ্য মোমেন্ট না। বাকিগুলো যে মিউচুয়াল করার জন্য যে আপনারা বারবার এই যে মানুষজনকে দেখাচ্ছেন, এটা তো হিট অফ দ্য মোমেন্ট না। আমরা কিন্তু কেউই দেখাচ্ছি না, আমরা ওখানে ধরেন প্রিন্স দেখাইছে বিকজ ও দেখাইতে পছন্দ করে, দেখাইনি, তাহলে ও কিন্তু দেখাইনি, আমরা দুজনের কেউই এটার মধ্যে উইলিংলি আসেনি ক্যামেরার মধ্যে। এটা তো একটা ভিডিও না, বেশ কয়েকটা ভিডিও, কিন্তু একটা অকেশনের মধ্যেই হয়তো অনেকগুলো মানুষ ভিডিও করেছে, কিন্তু সেখানে না আমি দেখিয়েছি না সে দেখেছে। আপনাদেরকে চেষ্টা করা হচ্ছে, মিষ্টি খাওয়ানো হচ্ছে, দুজনকে হাতে, তো এগুলো কি মানে এগুলো দরকার কি মানুষকে দেখানো? এগুলো আমরা দুজনের কেউই করিনি, এগুলো আমি সেটা বলতে চাই যে সেও করেনি, না সে করেছে না আমি করেছি। না, আপনারা করেনি তো, আপনারা ভিডিওর মধ্যে ছিলেন, আপনাদের সামনে ক্যামেরা ধরা হয় নাই? ক্যামেরা তো কেউ পারমিশন নিয়ে বলেনি যে আমরা বসে আছি, আমাদের এরকম অনেক ইটস নট ওয়ান, এটা হচ্ছে আপনাদের পুরো লাইভ জুড়েই এগুলো ছিল। মামুন লায়লার ঘটনা যে সারা বাংলাদেশের মানুষ জানে, এবং সারা বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম মানুষই যে বিরক্ত বিকজ অফ দিস। আমি আপনার ব্যক্তিগত জীবনকে রেসপেক্ট করি, সেটা যেমনই হোক না কেন, কিন্তু আপনারা যে এগুলোকে পাবলিক মিডিয়াতে নিয়ে এসে যে ক্যাশ করার চেষ্টা করছেন, আমাদের অনেকেরই রাতের ঘুম হারাম করে দিচ্ছেন, ব্লাড প্রেশার বাড়াচ্ছেন। আমরা আনতে চাই না, আমরা কোনোদিনও আনতে চাই না। আচ্ছা, ধরলাম অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের লাভ হচ্ছে, আমি একটা ছোট एग्जांपल দেই, এটা আমাকেও আপনারা অভিযুক্ত করতে পারেন যে তুমি কেন করতেছো কি দিয়া, বাট আমার করার ধরনটা কিন্তু অন্য রকমের। আমি আজকের পর এদেরকে নিয়ে কথা বলবো না, কিন্তু আমি এই ডায়াগ্রামটা দিয়ে ডেফিনেটলি তাদেরকে আঙ্গুল তুলতে চাই না। আমি প্রথম পর্বেও বলেছিলাম, এখনও বলছি, আমরা কেউই ধোয়া তুলসীর পাতা নই, আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ফ্লস আছে, বাট ফ্যাক্ট ইজ দ্যাট লায়লা নিজেও চাইবে না তার জীবনটা সেকেন্ড টাইম যদি করার সুযোগ থাকে তাহলে এরকম হোক। আপনি চাইবেন? কোনোদিনও না। আমার কথা হচ্ছে লায়লার মতো ভুল যাতে আমরা না করি। আমি কাউকে অ্যাডভাইস দিতে চাই না, আমি আমাকেও বলতে চাই এই কথাটা। এবং একই সাথে
আজকে এই যে প্রিন্সের যে ব্যাপারটা, প্রিন্সের যে রিয়েলাইজেশন, সে ভালো করেছে না মন্দ করেছে সেটা ডিফারেন্ট কেস। আইন আদালত আছে, ওনারা আইন আদালতের কাছে গিয়েছেন, সেটা বিচার হবে। বাট আমাদের সেলফ রিয়েলাইজেশনের জায়গাটা তো ডেফিনেটলি প্রিন্সের বয়সী যারা আছে, প্রিন্সের মতো যারা আছেন, তাদের জায়গা থেকে একটা রিয়েলাইজেশন ডেফিনেটলি হবে এবং ওনার জায়গা থেকেও হবে। কিন্তু এই খণ্ড বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে নিয়ে এসে এই যে বিভিন্ন রকমের কন্টেন্ট করা এবং সেগুলোর যে এক ধরনের ক্যাওয়াটিক পরিবেশ তৈরি হওয়া, এইটার আমার কাছে মনে হচ্ছিল যে এটার একটা বটম লাইন টানা যায় কিনা। আজকের পরে যে ওনারা দুজন মিলিত হবেন না, আজকের পরে যে ওনারা দুজন আবার একসঙ্গে থাকবেন না, সেটার কোনো গ্যারান্টি নাই। দ্যাট উইল বি অ্যানাদার স্টোরি। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আজকের দিন পর্যন্ত এটাই বটম অফ দ্য স্টোরি, যে এনারা আসলে যে পথে হেঁটেছেন দুজনের একজনই প্রপার পথে হাঁটেননি। এবং সেখানে আমি ডেফিনেটলি লায়লাকে যেভাবে কোশ্চেন করে যাচ্ছি, এইটা আপনাদের কাছে অনেকেরই মনে হতে পারে আমি প্রিন্সকে এভাবে কোশ্চেন কেন করি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে লায়লাই আসলে কোশ্চেন করার জায়গাতে বসে আছেন, কারণ লায়লা তার চাইতে অনেক বেশি ম্যাচিউর ছিলেন। এবং আপনি ফেসও করছেন খুব বোল্ডলি, কারণ আপনার জায়গায় থাকলে আমি এভাবে ফেস করতে পারতাম না। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি গাড়ি থেকে নেমে যখন আপনার এখানে আসলাম, হ্যাঁ, আপনার সামনের কতগুলো দোকান আছে, তারা কিন্তু ভিডিও করলো আপনাকে। হ্যাঁ, আমি কিন্তু এখানে আই এম নট ইন এ সিচুয়েশন তাদেরকে যে বলবো যে ভাইয়া আপনারা ভিডিও করেন না, কিন্তু আপনি কালকে দেখা যাবে যে টিকটকের মধ্যে লায়লা গাড়ি চলে আসছে বা কিবরিয়ার অফিসে ঠিকানাও জেনে গেল, কিন্তু কথা হলো সেটা না, লায়লা ওটা করতে পারে, ওটা আপনি পাবলিকলি কারো ফোন গিয়ে বন্ধ করতে পারবেন না। কিন্তু যেখানে আপনাদেরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, আপনাদেরকে মিউচুয়াল করে দেওয়ার জন্য দেশের বাইরে থেকে এক লোক চলে আসছে, না দেশের বাইরে থেকে, সে তার কাজে এসেছে, সে তো আর আমাদের জন্য আসে। আমরা তো সেই পারসিভনেস নিয়েই বড় হচ্ছি, আমরা তো সেই পারসিভনেসই পাচ্ছি ওখান থেকে, ভিডিও থেকে। আমাদের সাথে তার তখন মানে লায়লা এবং প্রিন্সকে মিট করে দেওয়ার জন্য দেশের বাইরে থেকে লোক আসতে হচ্ছে, স্যান্ডি শাহর মতো লোক, সে হলো এদেরকে মিষ্টি খাওয়ায় ঠিক করে দিয়ে যাচ্ছে, আমরা আজকে ঠিক করে দিয়ে গেলাম। তারপরে তাকে নিয়ে আবার আরেকটা স্ক্যান্ডাল বের হচ্ছে, সেখানে স্যান্ডি শাহ আবার বলতেছে না আমি তোকে ভালোবেসেছিলাম, আবার বাংলাদেশের এক ছেলে সে তবা করে একটা বিশ্রী অবস্থা, প্রিন্স লায়লা থেকে শুরু হয়েছে, চলে যাচ্ছে অন্যদিকে। এখন মানুষজন তো দিন শেষে ভালো থাকতে চায়, আমরা রাতের বেলা এগুলো দেখতে দেখতে আমাদের সবার মাথা খারাপ। আই লাইক শামীমকে চিনবেন আপনারা, শামীম আহমেদ। আমি কিছুদিন আগে ওরা ইন্টারভিউ করেছে নেক্সাসে, ও সম্ভবত বরিশালের ভাষায় অথবা নোয়াখালীর ভাষায় কন্টেন্ট মানে কিছুদিন আগে দেখলাম যে এদের দুজনকে নিয়ে কথা বলছে। আই রিয়েলি লাইক দিস ম্যান। সো আসলে আমরা কিন্তু খুব আপনাদের দেখতে দেখতে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এখন কথা হলো যে লায়লা, আপনি একদম বটম লাইন বলেন, আপনি কি এরপরে তার সাথে মিউচুয়াল করছেন? এই ঘটনার পরে গায়ে হাত তুলে দেওয়ার পরে করছেন? কেন করলেন? ওই যে বললাম, মা বাবা আসলো, ব্যাস হয়ে গেছে। মা বাবা এসে আবার বুঝালো, বুঝায় বললো যে এরকম সব সংসারেই হয়, তোমার আব্বু আমাকে অনেক মারে, একটা মেরে বলে 10টা মারছি, তো তোমরা এটা ঠিক করে ফেলো, মামলাটা তুলে ফেলো। ততদিন আপনার রিয়েলাইজেশন কি, আপনার কি লাইভ করাটা ঠিক ছিল? তখন আমি যদি ওই স্টেজে, আমি যদি 999 কল না দিতাম, লোকজন আমাকে বলতো 999 বাদ, আপনি জাস্ট লাইভের কথা লোকজন আমাকে বলতো যে তুমি 999 কল দাও নাই কেন। তখন যদি আমি খুব খারাপ সিচুয়েশন, আরো বেশি খারাপ সিচুয়েশনে পড়তাম, লোকজন বলতো তুমি সোশ্যাল মিডিয়ার লোক হয়ে তুমি কেন লাইফটা অন করো নাই। তারপর আপনি স্বীকার করছেন আপনি সোশ্যাল মিডিয়ার লোক? তখন তো ছিলাম, তখন তো হয়ে গেছেন অলরেডি। না, কিন্তু সেটা আপনি আরো পরেও জানাইতে পারতেন। কিন্তু এই অবস্থায় মানে আপনি রাইট মনে করছেন কিনা ওই জায়গাটা ঠিক আছে? এখন পর্যন্ত আপনি আজকের দিনে মনে করেন ঠিক কাজ করেছেন? হয়েছে কি যে হাইপ অফ মোমেন্টে যেটা আপনি যেটা বলছেন, হিট অফ দ্য মোমেন্ট, হিট অফ দ্য মোমেন্টে যেটা হওয়া, সেটা হিট অফ দ্য মোমেন্ট। যে আপনি হয়তো কখনো এরকম সিচুয়েশনে পড়েন নাই যে কেউ আপনাকে মেরে ফেলতে চাচ্ছে, এবং সবচেয়ে কাছের মানুষটা, ভালোবাসার মানুষটা একটা হিংস্র চেহারা, যে চেহারাটা আপনি আগে কখনো এত বেশি দেখেন নাই। ওকে, দ্যাট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট। তবু আমি বলবো হিট অফ দ্য মোমেন্টে জীবনে সব কাজ করেন না, কারণ আপনারা একটা কথা বলি, সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস ছাড়া হচ্ছে বন্দুকের গুলির মতো, এটা ছেড়ে দিয়েছেন, এটা কখনো ব্যাক করবে না, বিলিভ মি, এটা কখনো ব্যাক করবে না। আপনি জীবনে কোনোদিন আর সুস্থ জীবনে যেতে পারবেন না যদি আমি কিবরিয়া আমার 18-19 বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতার জায়গা থেকে বলতেছি আপনাদেরকে, আপনি যাই হন জীবনে, যেটাই হন, আপনি যদি কালকে থেকে ধরেন আজকে আপনি একটা দুর্ঘটনা ঘটেছে আপনার লাইফে এবং এটা আপনার ভুলের কারণে সোশ্যাল মিডিয়াতে এসছে, তার পরের দিন থেকে আপনি দুনিয়ার সব পাপ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিই, কিন্তু এই দুনিয়ার মানুষ আপনাকে ক্ষমা করবে না। আপনি যত ভালো হয়ে যান না কেন, পূত পবিত্র মানুষ হয়ে যান না কেন, আপনার জীবনে ছোট্ট 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 একটা ভুলে অনেক মানুষ আপনার ওই অতীত নিয়ে খোঁটা দেবে এবং আপনাকে বারবার মনে করা দিতে চাইবে। সো এই কারণে আমি বলছিলাম যে প্রিন্স মামুন এবং লায়লা এর পরে যদি দুনিয়ার সবচেয়ে বেস্ট কাপলটাও হয়ে যেত, আপনার এই হিট অফ দ্য মোমেন্ট প্রিন্স মামুনকে মেজাজ গরম করে দেওয়ার জন্য এনাফ ছিল না? নেক্সট লাইফে ধরেন যে প্রিন্স মামুন আপনাকে বলতে পারতো তুমি কেন লাইভে গেছো, বা আপনার ক্ষেত্রে হতে পারতো ভাই। সো ইট ইজ নট রাইট, আমি সেটাই বলছি। ওকে ফাইন, তারপরে আগে ইটস নট রাইট, বাট আপনি পুলিশ পর্যন্ত যান, সেটা ঠিক আছে, বাট নট সোশ্যাল মিডিয়া। ওখানে যেই সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, আমার মনে হয়েছিল যে আই শুড সিক হেল্প, কারণ এত রাতে আমাকে হেল্প করার মতো কেউ হচ্ছিল না এবং তাকে কেউ থামাতে পারছিল না, তার বন্ধুরাও তো দাঁড়িয়েছিল ওখানে
বাট তারা তাকে স্টপ করতে পারছে ইনফ্যাক্ট আপনি সোশ্যাল মিডিয়াতে বলার পরে এমন তো হয় না যে লোকজন গিয়ে ওকে থামিয়েছে। না, লোকজন যে ওকে সো আলটিমেটলি কি ক্রিয়েট হয়েছে সোশ্যাল মিডিয়াতে বলার পর? আপনার কোনো বেনিফিট হয়েছে? না, আমি যদি চিন্তা করি যে আমি তাকে লিগ্যালি অ্যাকশন নিতে যাব, তো দ্যাট ইজ ওয়ান অফ, সেটা তো আপনার ভিডিও হলেই হয়তো, আপনার Video চেহারাতে করবে হয়তো, তখন আমাকে। না না আপনার চেহারা নিয়ে আপনি গেলেই তো আপনার থানাতে হয়ে যাচ্ছে, সেখানে তো আপনার সোশ্যাল মিডিয়ার কোনো দরকারই নাই। না, দরকার নাই, আপনি যেটা বলেছেন রাইট। সো এই ভুলটা যাতে আমরা না করি আর কি সবাই মিলে, আর এই মাথাটা ঠান্ডা রাখার ধৈর্য যাতে আল্লাহ আমাদেরকে দেয়, অনেকেই করি আমরা এই ভুলটা। সো লাইলা, তারপরে কি হলো? আপনারা মিট আপ করে ফেললেন, ডান? মিট আপ করে ফেলাম। তারপর আপনাকে বলছেন যে তুমি আমার কাবিন নামাটা ঠিক করো নাই? এগুলো বলা হয়েছে, এগুলো ওর কথা হচ্ছে যে একটা কাগজ কোনো ব্যাপার না, ম্যাটার করে না। হ্যাঁ, কিন্তু তারপরে যে মানে ও স্বীকার করছে যে এটা ফেক কাগজ? হ্যাঁ, ও বলছে যে এগুলো কোনো ম্যাটার করে না, যদি রেজিস্ট্রি না হয় আমরা রেজিস্ট্রি করে নিব, যেটা ওর মা বললো। ওকে, যদি আমরা, সে জানে যে কাগজ, কিন্তু যদি রেজিস্ট্রি না হয় দেন আই মাস্ট টেক নোট, কারণ অনেক নোট মাথার মধ্যে জমিয়ে রেখেছি, ভুলে যাব। একটু পরে প্রিন্স আমাদের সঙ্গে যোগ দেবে, প্রিয় দর্শক এবং শ্রোতা। হ্যাঁ বলেন। তারপরে যেটা হলো যে ওর তো 13 Pro Max দিয়ে আমাকে মেরে ফোনটা ভেঙে গেছে, ডিসপ্লেটা পুরোটা ভেঙে গেছে, অরিজিনাল ডিসপ্লেটা ভেঙে জি সরি ফোন ধরে, হ্যাঁ দিয়ে যাও ভিতরে। হ্যাঁ বলেন, তারপর আপনি বলে যান, সমস্যা নাই। হ্যাঁ ভেঙে এর গেছে। মধ্যে ওর যে প্রিভিয়াস বিজনেস পার্টনার, মানে আমার সাথে পরিচয় হওয়ার পরে যে প্রিভিয়াস বিজনেস পার্টনার, বলেন প্লিজ। হ্যাঁ, উনি আসলেন আমাদের বাসায়, একটা অকেশনে আসছেন বাসায়। বিজনেস পার্টনার কি সেলুনের মালিক? জি। ওকে, তো উনি, আপনি তাকে বলেছিলেন বা তাদের পুরো কমিউনিটি নিয়ে বলেছিলেন আমি বা এরকম কোন একটা সাথে? সেটা অনেক পরের ঘটনা। তার আগে থেকে হচ্ছে যে ওনাকে আমি চিনি, যে ভাইয়াটার কথা আমি বলছি, আমি প্রথম থেকেই চিনি, যে কারণ হচ্ছে ওনার পার্লারে আমি যেতাম। হ্যাঁ, উনি আমার বেশি পরিচিত হচ্ছে। তো উনি বাসায় আসেন, বাসায় আসার পরে মামুন যেটা বললো সেটা হচ্ছে যে ভাইয়া আমার না ফোনটা ভেঙে গেছে, হ্যাঁ তুমি আমাকে একটা 15 Pro Max গিফট করো। ওর কাছে তো গিফট চাওয়া পাওয়া খুব নর্মাল একটা ব্যাপার। কেন? সেটা তো আপনার লাইভে এসে বলেছে যে কেন, আমি জানি না, আপনি বলেন। আমার কথা হচ্ছে 15 Pro Max এর দাম 3 লাখ টাকা মিনিমাম। হ্যাঁ, আমাকে একটা 15 Pro Max গিফট করো, এবং ইন্টারেস্ট ছাড়া কেন গিফট করবে? এটা বলেছে। হ্যাঁ, এবং ওই ভাইয়াও ওই মোমেন্টে বলছে যে ঠিক আছে, ভাইয়াও বলছে ঠিক আছে, সেলুনের ওনার। হ্যাঁ, উনি বলছে ঠিক আছে। এবং পরের দিন আমি যখন অফিসে যাই, তখন আমি জানতে পারি কল দিয়ে যে সে খেয়েছে কিনা, লাঞ্চ করেছে কিনা, কাজের বাসায় থাকতো। হ্যাঁ, তো বাসায় থাকতো। বাসায় কাজের লোকজনদের কাছে জানতে চেয়েছি যে ও কোথায় খাওয়া দাওয়া করেছে কিনা, তো তখন ওরা বললো ভাইয়া বাসায় নাই, বাইরে গেছে। তো আমি পরে তাকে ফোন করলাম যে তুমি কোথায়, তো তখন সে বলল যে সে যমুনা ফিউচার পার্কে, ওই ভাইয়াটা তাকে ফোন কিনে দিচ্ছে। ওকে, তো আমি বললাম তুমি একা গেলে কেন, তোমাকে ফোন কিনে দিচ্ছে, তুমি আমাকে নিয়েও তো যেতে পারতে, তুমি একা কেন গেলে? কেন আপনার যেতে হবে বললাম আর জাস্ট বলার জন্য। ওকে ফাইন, বলার জন্য বলা। হ্যাঁ, তো তখন সে বলে তুমি চলে আসো অফিস শেষ করে। ইটস ওকে ফাইন। তো আমি অফিস শেষ করে আমি ওখানে চলে গেলাম, না আমি দেখলাম যে ভাইয়া তাকে একটা 15 Pro Max, তখন 16 আসে নাই। আপনি কোশ্চেন করেন নাই কেন কিনে দিল? না, আমি কোশ্চেন করিনি। কেন? কারণ এর আগের রাতে ও চেয়েছে এবং ভাইয়া বলছে আমি দিব। তো আমি এই জিনিসটা জানি যে মামুন নাম ফেললাম, আচ্ছা মামুনেরই গল্প, মামুনের নাম বলবেন। সে যখন কোনো কিছু কারো কাছ থেকে চায়। আপনি কি সাইবার ক্রাইম মামলার কথা চিন্তা করছেন? একমাত্র নাম অমিট করতে চান শুধুমাত্র সাইবার ক্রাইম মামলা। আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি ডিসক্লেমারে যে আমাদের কোনো ভিডিওর কোনো ডকুমেন্টস কখনোই মামলার জন্য যাতে কেউ ব্যবহার না করে, কারণ এগুলো ইনভেস্টিগেটিভ শো না। ওকে ফাইন। তো তারপরে যেটা হয়েছে যে আমি ওর কথাই বলতে চাই না এখন, যে মেন্টাল স্টেটে আছে। তারপরে যেটা হয়েছে যে আমি এই জিনিসটা দেখেছি যে এটা শুধু তার ব্যাপারেই না, এটা যখন সে মনে করে যে আমি ওর কাছ থেকে এটা নিব, সেটা তার আদায় করার স্টাইল মানুষ ভেদে এক এক রকম হয়। একবার সে তার ফেসবুক রিলেটেড কোনো একটা হেল্পের জন্য একটা সাইবার সিকিউরিটি ভাইয়াকে সে নক করেছিল, তো ওই ভাইয়া খুব একটা ইম্পর্টেন্স দেয়নি, এবং সে সারা রাত ওই ভাইয়াটার সাথে ভিডিও কলে ছিল, গল্প করলো, এই করলো সেই করলো, দেখালো। পরের দিন ভাইয়া ইমপ্রেস হয়ে ওর কাজটা করে দিল। তো আমি জানি যে সে যখন তাকে বলেছে তার মানে এটা হয়ে যাবে। তো 15 Pro Maxটা যখন কিনলো তখন আমি ছিলাম ওখানে, যমুনাতে ছিলাম, হি পেড ইন ফুল। তারপরে আমি আই ফেল্ট একটু আনইজি লাগছিল যে আসলে ওনাকে তো আমি চিনি অন্যভাবে, উনি আমার মানে বিউটিশিয়ান বলা যায়। তো ওনাকে নিয়ে আমি বললাম যে ঠিক আছে ভাই চলেন তাহলে আপনাদেরকে আমি ডিনার করাই, মানে একটা মানে
কি বলবো এটাকে, কি বলা যায়, ব্যালেন্স করার চেষ্টা সৌজন্যতা। হলো না আর কি, না রে, সৌজন্যতা, হ্যাঁ। সৌজন্যতা নিয়ে ওনাকে আমি ডিনার করলাম। ডিনার করার পর যখন বাসায় আসলাম তখন সে তার আম্মুকে এই ঘটনাটা বলল যে এই ভাইয়াটা এত দাম দিয়ে আমাকে একটা 15 Pro Max কিনে দিয়েছে। তারপরে কি কথাবার্তা হয়েছে আই ওয়াজ নট শিওর, আমি আর জানি না, এতটুকু জানি। কিন্তু পরবর্তীতে ভাইয়াটা আবার আমাদের সাথে যোগাযোগ করে বললো যে, আমাকে বললো যে একটা যশোরে একটা পার্লারের প্রমোশনের জন্য আমি তোমাদেরকে নিয়ে যাব।